এবার রাজপথে নামার আলটিমেটাম দিল 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট। যদি একটু জানতে চাই যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এই জোটের অভিযোগ জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার ইউটার্ন নিয়েছে এবং এটি জাতির সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। কিভাবে দেখছেন বিষয়টিকে? প্রথমত হলো যে এখানে আমি পুরো বিষয়টি তিনটি ডাইমেনশনে দেখছি। প্রথম ডাইমেনশন হলো যে নির্বাচনের আগে সংস্কার কমিটির যে বৈঠকগুলো হয়েছে, একাধিক বৈঠক, সেই বৈঠক এবং প্লাস যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্ব, এর পুরোটাই জামাতের আসলে নিয়ন্ত্রণে ছিল। বিএনপি ওই সময়টাতে সবকিছুর সঙ্গে কমপ্লাই করেছে। তো যখন কমপ্লাই করেছে, এত ভালো না, একটা রয়্যাল বেঙ্গল টাইগার সে যদি দেখা গেল যে বনের অন্য যে সকল প্রাণী রয়েছে যারা তার ভয়ে দৌড়ায়, তাদের সাথে বন্ধুত্ব করার জন্য সে পিছিয়ে ঘুরে, তো সেই ক্ষেত্রে যা হয় ঠিক ওইরকম একটা ঘটনা এখানে ঘটে গেছে। তখন আমরা বলার চেষ্টা করেছিলাম যে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, বিএনপি যদি ক্ষমতা আসে এটা সে মানবে না, সে তার মতো করে চালাবে। এইগুলো একটা। দুই নম্বর হলো যে এখানে আপনার তলোয়ার খাপ হলো একটা, তলোয়ার দুটো। তো ক্ষমতার যে মসনদ আছে, সেই মসনদে বিএনপিও যেতে চায়, জামাতও যেতে চায়। তো সেখানে যে কোনো কারণে হোক, যদি জনপ্রিয়তার দিক থেকে ধরেন তাহলে বিএনপির বিকল্প নাই, এবং জনপ্রিয়তা এবং সংখ্যাগরিষ্ঠতার যে ছক আছে রাজনীতিতে, সেখানে যারা ক্ষমতা আসার তারাই এসেছে। কিন্তু এর বাইরেও কতগুলো ম্যাটিকুলার ডিজাইন ছিল, কতগুলো চক্রান্ত ছিল, কতগুলো প্ল্যান ছিল, প্রফেশনালিজম ছিল। তাতে করে নির্বাচনের আগে একটা ভাইব তৈরি করা হয়ে গেছিল যে কোনোভাবে এখানে আসলে জামাতি ক্ষমতায় আসবে। এমনকি বিএনপির অনেক কর্তা ব্যক্তি, বড় বড় কর্তা ব্যক্তি, তারাও কিন্তু ভয় পেয়ে গেছিলেন যে আল্লাহ, যদি এবার জামাত ক্ষমতায় আসে, এই 17 বছর ডলা খেলাম, আওয়ামী লীগের ডলা খেলাম, এখন যদি আবার জামাত এসে ডলা দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তার কোনো যাওয়ার জায়গা নাই। অনেক বড় বড় বিএনপি নেতাদেরকেও ভোটের একদিন দুদিন আগে আমি এরকম আহাজারি করতে দেখেছি। যাই হোক, নির্বাচন হয়ে গেল, সংসদ গঠিত হলো, সরকার গঠিত হলো এতটা দ্রুত যে আমরা এখনো পর্যন্ত আত্মস্থ করতে পারছি না যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদে জনাব তারেক রহমান সাহেব যে ঝড়ের গতিতে লন্ডন থেকে এলেন, যে ঝড়ের গতিতে সব কিছুতেই রাজনীতির এটা একটা সুনামি, এত দ্রুত সবকিছু ঘটলো, এটা মরু ঝড় সাইমুমের মতো। এখন আমরা আত্মস্থ করতে পারছি না সাধারণ মানুষ যে আসলে ঘটনার সত্য কিনা, তারপরে আমরা টেলিভিশনে যা দেখতেছি এগুলো সব বাস্তব কিনা, নাকি এগুলো আসলেই কোনো কিছু হচ্ছে। তো এরকম যখন আমাদের সাধারণ আমজনতার বিশ্বাস হচ্ছে না যে আসলেই প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে গেছেন, বিএনপি ক্ষমতা আছেন, তো জামাতের অবস্থা কি? জামাত গত 17 মাস ধরে যে স্বপ্ন দেখেছে, যে বাসর সাজিয়েছে, যে কাজকর্ম করেছে, ফলে তাদের অনেক কষ্ট, সেই কষ্ট থেকে মূলত এই থ্রেটটা দেওয়া। নাম্বার 3 যেটা, সেটা হলো যে আসলে নির্বাচনের যে আগে 17 মাস, তার আগে শেখ হাসিনার পতন। এ কথা তো সত্য যে রাজপথের যে আন্দোলন, সেই আন্দোলনটা আসলে এনসিপি এবং জামাত নেতৃত্ব দিয়েছে, এবং এই এনসিপি জামাত নেতৃত্বের সঙ্গে এখন ইট ইজ ওপেন সিক্রেট যে মার্কিন ডিপ স্টেট পলিসির একটা গ্রিন সিগন্যাল ছিল। তারপর এখানে থানা পোড়ানো হয়েছে, পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, অনেক বেসামরিক সাধারণ আমজনতা তাদের, অর্থাৎ আওয়ামী লীগের লোকও পিটিয়েছে, আন্দোলনকারীদের হাতেও অনেকে নিহত হয়েছে। তো এই বিষয়গুলো একটা মিনিমাইজ করা দরকার। এই মিনিমাইজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে ইন্ডিউনিটিগুলো জারি করেছে, যে অধ্যাদেশগুলো জারি করেছে, সেই অধ্যাদেশগুলোকে বাস্তবে রূপ দিয়ে যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত তাদেরকে এই সমাজে অ্যাডপ্ট করার জন্য যে সংস্কারের প্রস্তাবগুলো রাখা হয়েছে, এটা ছাড়া 11 দলীয় জোট যারা আছে তারা নিরাপদ নয়। ফলে তাদেরকে যদি টিকে থাকতে হয়, তাহলে এই যাকে বলা হয় এই সংস্কারের যে প্রস্তাবগুলো আলী রিয়াজ কমিশন করেছিলেন, এই প্রস্তাবগুলো পাশ করাতে হবে, উচ্চকক্ষ গঠন করতে হবে, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়াতে হবে, এবং রাষ্ট্রপতি পদে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই 11 দলীয় জোটের লোকজনের লাগবে। প্রস্তাবগুলো একটু প্রশ্ন রাখতে চাই। আদালতের রায় দণ্ডিত ব্যক্তিদের নাম রাষ্ট্রীয় শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হলো, এবং এ বিষয়টিকে সিপিবি বা বাসদের মতো দলগুলো বিশ্বাসঘাতকতা বা কলঙ্কময় নজির হিসেবে অভিহিত করেছে। তো জানতে চাই, সংসদের এই সিদ্ধান্তের রাজনৈতিক দায়ভার আসলে কার উপর বর্তায়? মূলত আসলে ক্ষমতা যেদিকে যায়, সূর্য যেদিকে ওঠে, সেদিকে সবাই মুখ ফিরিয়ে থাকে।
আইন কানুন নীতি নৈতিকতা এগুলো সব বই পুস্তকে যেভাবে লেখা থাকে, এখানে মূল ব্যাপার হলো জামাতের সঙ্গে বিএনপির সঙ্গে অতীতে একটা নিদারুণ বন্ধুত্ব ছিল, এবং যাদেরকে এই ফাঁসিতে ঝুলানো হয়েছে এদের ব্যাপারে বিএনপি ক্ষেত্র বিশেষে নীরব থেকেছে। অনেক ক্ষেত্রে তারা বিরোধিতা করেছে যে এই বিচারটা ঠিক মতো হচ্ছে না। আর অন্যদিকে জামাতের যারা লোকজন তারা তো বলারই চেষ্টা করছে যে তাদের যারা লোকজন তারা ৭১ কিছুই করেনি। রাজাকার আলবদর আর শামস যারা আছে বাংলাদেশ ১৯৭১ সালে, তারা ভালো ভালো কাজ করেছে, তারা নারীদের ইজ্জত রক্ষা করেছে, তারা এদেশের মহানুষের যে মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধাদের অনেক গোপনে তথ্য সরবরাহ করেছে। আসলে পাকিস্তান আর্মিদেরকে বরং মানে যদি জামাতের কথা ধরেন তাহলে রিয়াল মুক্তিযোদ্ধা আসলে রাজাকার আলবদর আর শাম ছিল। তারা পাকিস্তান আর্মিদের সাথে মিলেমিশে তাদেরকে বিভিন্ন জায়গাতে বিভ্রান্ত করে মূলত মুক্তিযোদ্ধাদের বন্দুকের নলের মুখে ঠেলে দিয়েছে। তো শেখ হাসিনা সরকার এই সমস্ত দেশপ্রেমিক, এই সমস্ত মহান মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছেন। তো এটা তো খুবই দুঃখজনক। এখন সে বিএনপি জামাত তাদের সেই পুরনো বন্ধুত্বের ওসিলায় তারা ক্ষমতায় এসে যদি সেই ব্যাপারে সংসদে একটু শোক প্রস্তাব উত্থাপন করে, এতে আপনি আপত্তি করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ইতিহাসের প্রতি যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে ইতিহাসের প্রতি আমরা সুবিচার করতে পেরেছি কি? কি বার্তা যাচ্ছে ভবিষ্যতের জন্য? জুই, একটা কথা আপনাকে বলি, ইতিহাস সবসময় বিজয়ীরা লেখে, আর এটা মোটামুটি সেটেলড হতে ১০০ বছর সময় লাগে। তো ১০০ বছর পর্যন্ত আসলে মানুষ অপেক্ষা করতে চায় না। এখন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তিনি বিচার করেছেন, সবই ঠিক আছে, কিন্তু বিচার যে পুরোপুরি সঠিক ছিল আর এখানে যে একেবারে ন্যায় বিচার 100% হয়েছে এই কথা কিন্তু কেউ বলতে পারবে না। অনেক বাড়াবাড়ি হয়েছে। আবার এখনও যারা যে কাজগুলো করছে সেই কাজগুলো এই কাজগুলো না করলেও পারতেন। মানে মূল ব্যাপারটা হলো কি, মানুষজন শোক প্রকাশ করছে না, আপনি জোর করে সেখানে সংসদে শোক প্রস্তাব পাশ করবেন। ২ নম্বর হলো যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মা আল্লাহ ভালো জানেন। যদি আপনি ধর্মীয় দিক থেকে চিন্তা ভাবনা করেন যে তারা পরপারে চলে যাওয়ার পরে তাদের ফয়সালাটা আল্লাহর কাছে, তো তাদের যারা অনুসারী ইসলাম অনুযায়ী দুনিয়াতে যদি তারা মন্দ কাজ করে, অনুসারীরা মন্দ কাজ করে, উল্টে ফেলে তাদের উপর আযাব বাড়তে থাকে। আমার কাছে মনে হয় না যে পার্লামেন্টে কারো পক্ষে শোক প্রস্তাব আনলেই যে তার আত্মার মাগফিরাত হবে, ইতিহাসে তার একটা স্থান হবে, নট লাইক দ্যাট। বরং এটা নিয়ে যে বাইরে সমালোচনা করা হচ্ছে, তো সেই মানুষগুলো, সেই পরিবারগুলো এমনিতেই তারা একটা প্যানিকের মধ্যে তারা কাটাচ্ছে। এখন আপনি সমাজে দেখতে পারবেন না কেউ বুক খুলেই বলবে আমি গোলাম আজমের ছেলে, গোলাম আজমের নাতি। এখনও এই সমাজে কেউ বলতে পারবে না আমি আব্দুল কাদের, শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে বা নাতি, বা আমি মতিউর রহমান নিজামীর অমুক ভাইরা ভাই হই, এ কথা কেউ বলতে পারবে না সমাজে। এই জিনিসগুলো হয় কি, ইতিহাস নির্ধারণ হয়ে গেছে 1971-এ। এটা নিয়ে আপনি যত বেশি নড়াচড়া করবেন তত বেশি আপনার দুর্গন্ধ বেরোতে থাকবে। বোঝার চেষ্টা করুন, আপনাকে আমাকে কিন্তু মীর জাফর কোনো ক্ষতি করেননি, তাদের কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা ছিল না। একইভাবে আবু জেহেল, আবুল আহাবের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, কিন্তু ইতিহাস তাদেরকে এমন একটা ঘৃণিত জায়গায় নিয়ে গেছে যে আমরা তাদের নামগুলো স্মরণ করার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে এক ধরনের ঘৃণা জাগ্রত হয়। তেমনি 1971 সনের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ বোঝার চেষ্টা করুন, বাংলাদেশ থেকে 1.5 কোটি লোক উইদিন 1 মাসের মধ্যে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছেন। 7.5 কোটি বাঙালির মধ্যে 1.5 কোটি ভারতে পালিয়ে গেছেন। এই সময়টাতে বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ ঢাকাতে ছিল, গ্রামে চলে গেছে, এক গ্রাম থেকে আরেক গ্রামে চলে গেছে। এরকম সংখ্যা না হলেও 2 কোটি লোক হবে। 7.5 কোটি বাঙালির মধ্যে 3.5 কোটি মানুষ দেশ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে। এরপরে স্বাভাবিক মৃত্যু ধরেন, অনন্য মৃত্যু ধরেন, এবং যে নারী নির্যাতন হয়েছে, আমরা অনেক ভিয়েতনাম যুদ্ধ বলেন, অন্যান্য যুদ্ধ বলেন, সেখানে কিন্তু বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ইন্টারন্যাশনালি যেটা অ্যাক্রিডেশন, যে এখানে যে নারী নির্যাতনটা হয়েছে এটা পৃথিবীর গত 100 বছর ইতিহাসে কোথাও হয়নি। ফলে আপনি ইচ্ছা করলে কাউকে দেবতা বানাতে পারবেন না, কাউকে অলি আল্লাহ গাউস কুতুব বানাতে পারবেন না। একটা জিনিস হলো যে আর্তের মানে আপনি বিপদগ্রস্ত, তখন আপনি বেঁচে থাকার জন্য জোরে একটা চিৎকার দিলেন, এটাকে বলে আরতি। আমাদের এই মহান মুক্তিযুদ্ধের 9 মাসে সারা বাংলাদেশে কত নারীর আর্তচিৎকার, কত শিশুর কান্না, কত পিতার আহাজারি, কত মায়ের রোদন কান্না,
এটা এখন এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে আছে। আপনি এখানে এর বাইরে যেতেই পারবেন না, যত তওবা করেন, যা কিছু করেন না কেন, স্বয়ং আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মেন্টালি একটা জনাব গোলাম মাওলা রনি। জনাব আবু সাঈদ খান, ইতিহাসের সংযোজন বিয়োজন হয় কি? আমরা যখন ক্ষমতার পালাবদল হতে দেখি তখন ইতিহাসও কি বদলে যায় নাকি রাজনীতির বয়ান বদলায়? বয়ান বদলায়, ইতিহাসই। ইতিহাস কখনো পরিবর্তন হয় না। হ্যাঁ, ইতিহাসের তথ্য বিকৃত হয় এবং অনেক সময় যেটা ঐতিহাসিক ঘটনা না, এমন ঘটনা কিংবা নিন্দিত ঘটনাকে অতি নিন্দিত করা হয়, কিংবা মানে আরো বীরত্বের সংযোজনও করা হয়। এসবই হয়। তার ভিতরে ইতিহাসের একটা সত্য জায়গা আছে, ইতিহাসের কিছু নির্ধারণ হয়ে যায়, সেইটা কোনো সময় পরিবর্তন হওয়ার কথা না, হয় না। যেমন ৭১-এ ফয়সালা হয়ে গেছে যে ৭১-এ এখানে লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং এই স্বাধীনতার সঙ্গে দেশের সমস্ত মানুষের একটা যোগসূত্র ছিল। কেবলমাত্র তারা বিভিন্নভাবে লড়াই করেছে, কেউ অস্ত্র হাতে লড়াই করেছে, কেউ বা তাদেরকে পথ দেখিয়েছে, কেউ আশ্রয় দিয়েছে, কেউ খাবার জুগিয়েছে, যার কিছুই করার ছিল না সে হাত তুলে প্রার্থনা করেছে। তো এইটা একটা ব্যাপক জনযুদ্ধ এবং আমাদের ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাস যতদূর জানা যায় যে এত বড় ঘটনা আর ঘটেনি এবং এর মধ্য দিয়ে একটা জাতির অভ্যুদয় ঘটেছে। সেই জাতির সেই অভ্যুদয়ের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা হাত মিলিয়েছে, তো তাদের অবস্থানটা সেই সময় নির্ণীত হয়ে আছে। হ্যাঁ, তারপরে তাদের বিচার করা গেল কি গেল না সেটা আর একটা বিতর্ক। তারপরে সেই বিচারের ক্ষেত্রে কতটুকু ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আমি ধরলাম যে যুদ্ধাপরাধীদের বিচার হয়নি, তারপরেও তো তারা অপরাধী। কেন? তারা তো নিন্দিত, ঘৃণিত, ইতিহাসের বিভিন্ন দলিল পত্রে তাদেরকে উল্লেখ আছে। বাংলাদেশের ইতিহাস যারা ক্ষমতায় আসে তারা তাদের মতো বয়ান তৈরি করতে পারে, কিন্তু কতগুলো আছে যে কমন ব্যাপার, যেগুলো ইচ্ছে করলে চেঞ্জ করা যায় না, সেইগুলোকে সূত্র ধরে ইতিহাসে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলা যায়, কাউকে বা কিছুটা বেশি হেয় করা যায়। কিন্তু ইতিহাসের যে কমন বিষয়টা, মূল বিষয়টা যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশের অভ্যুদয় ঘটেছে এবং সেই অভ্যুদয়ের ক্ষেত্রে কিছু লোক তারা একটা মুষ্টিমেয়, তারা আলবদর, রাজাকার, শান্তি কমিটি হয়ে তারা এর বিরোধিতা করেছে। তো এটা তো একটা ফয়সালা হয়ে গেছে। অতএব যারা বিরোধিতা করেছে তারা নিঃসন্দেহে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। যেমন হিটলার, মুসোলিনি অনেক যোগ্যতা ছিল, একসময় তাদের দেশপ্রেমও ছিল, দেশের জন্য তারা অনেক ভালো কাজও করেছে, কিন্তু তারা তো দ্বিতীয় মহাযুদ্ধের মধ্য দিয়ে তারা চিহ্নিত হয়ে আছে, তারা তাদের অবস্থানটা চিহ্নিত হয়ে গেছে। এখন তারা অপরাধী এবং তাদেরকে এই অপরাধকে স্বীকার করেই চলতে, ইচ্ছে করলেই ফ্যাসিস্টদের নামে কিংবা কোনো দল করা যায় না, ইচ্ছে করলেই তো নাৎসিদের নামে কোনো দল করা যায় না, তাদের নামে রাজনীতি করা যায় না। কিন্তু বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক যে ৭১-এ যুদ্ধাপরাধী দল সেই নামে রাজনীতি করছে। সাঈদ খান, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদে যে উত্তেজনা আমরা দেখেছি, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই বিষয়টির মধ্য দিয়ে রাষ্ট্রপতির অবমাননা হয়েছে এবং বিরোধী দল বলছে যে স্বৈরাচারের দোসরকে সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে বিএনপি সংসদকে কলুষিত করেছে এবং জাতিকে অপমান করেছে। পুরো বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। প্রথমত হচ্ছে যে স্বৈরাচারীর দোসর তাকে বলা হচ্ছে, হ্যাঁ স্বৈরাচারীর তো দোসর ছিলেন, কিন্তু এখানে যারা বিরোধী দলে আছেন, বিশেষ করে এনসিপির 2 জন, তারা তো শপথ নিয়েছিলেন তার অধীনে এবং তার অধীনে তো 133টা অর্ডিন্যান্স জারি হয়েছে, অধ্যাদেশ জারি হয়েছে। সেইগুলো তো তাহলে কি হবে? এগুলো কি গৃহীত হবে? এগুলো কি আলোচনার বাইরে চলে যাবে? তো এগুলো যদি বৈধ হয় তাহলে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াটা অবৈধ কি? আর রাষ্ট্রপতি হচ্ছে তার নিজস্ব ভাষণের কোনো অধিকার নাই, তার নিজের মত প্রকাশের কোনো অধিকার নাই, সরকারের বক্তব্য তিনি তুলে ধরেন, বলা যায় পাঠক মাত্র। তো উনি সরকারের মতটা তুলে ধরেছেন। তো এইটা মতটা সঠিক কি বেঠিক, সরকারের মূল্যায়ন বিশ্লেষণ সঠিক কি বেঠিক, এটা নিয়ে আলোচনা হতে পারে। অতএব এইটা বর্জন করার গণতান্ত্রিক অধিকার করতেই পারে, কিন্তু এটা বর্জন না করার মধ্যে দিয়ে তেমন কিছু আসে না। ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সাঈদ খান। জনাব গোলাম মাওলা রনি, সরকারের বক্তব্য রাষ্ট্রপতি পাঠক হিসেবে তুলে ধরছেন। রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা যে ধরনের বক্তব্য শুনলাম সেটি কি কোনোভাবে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখেন? না, বরং এটা অ্যাজ ইট ইজ। অতীতে যখন ইয়াজউদ্দিন সাহেব ছিলেন তখন তিনিও তো বিএনপির রাষ্ট্রপতি ছিলেন এবং আওয়ামী লীগের ভাষণ পাঠ করেছেন।
কিন্তু ইয়াজউদ্দিন সাহেবের তুলনায় বর্তমান রাষ্ট্রপতির কতগুলো ইউনিক ডিফারেন্স আছে। এই বাংলাদেশে এরকম আগামী 100 বছরে এরকম রাষ্ট্রপতি আসবে না। এই যে সমস্ত বিরোধী দল মনে করেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমস্ত মানে ফেরেশতার মতো যে লোকগুলো বসেছিল, এক একজন ওলি আল্লাহ, এদেরকে তিনি উত্তেজিত করে দিয়েছেন। সবাই চিংড়ি মাছের মতো তিলিং বিলিং করে যেভাবে লাফিয়েছেন। তো এই যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এই ক্ষমতা বাংলাদেশে অন্য কোনো রাষ্ট্রপতির ছিল না। আই স্যালুট হিম। 2 নম্বর হলো যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একটা ভালো কথা বলেছেন যে মহামান্য রাষ্ট্রপতি, আপনাকে ধন্যবাদ, আপনার এই ভাষণের জন্য ধন্যবাদ এই কারণে যে আপনার ভাষণের সময় এই সংসদ রাজাকার মুক্ত ছিল, আলবদর মুক্ত ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মুক্ত ছিল। ফলে এই রাষ্ট্রপতি একটা ইতিহাস তৈরি করেছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভাষণ দিতে গিয়ে তিনি যেভাবে তাকিয়েছেন, যেভাবে হেসেছেন, সবাই তো তার হাসিকে মোনালিসার হাসির সঙ্গে তুলনা করছে। সবাই বলছে যে আজ যদি লিওনার্দো দা ভিঞ্চি জীবিত থাকতেন, ওনার সেই অর্থপূর্ণ হাসি, একবার তিনি জামাতের দিকে তাকাচ্ছেন, একবার এনসিপির দিকে তাকাচ্ছেন, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকে তাকাচ্ছেন, এবং ফাঁকে বোধহয় একবার দুবার চোখ টিপ মেরে দিয়েছেন। এখন সেই চোখ টিপ তারা তিনি কাকে মেরেছেন এটি নিয়ে গবেষণা কিন্তু জামাতের যারা লোকজন মাথা গরম তো এরা ভাবেনি। তারা যদি ভাবতো যে রাষ্ট্রপতি তাদের সঙ্গে আসলে কি করছে, টিটকারি করে ছেড়ে দিয়েছে। এখন মূল ব্যাপার হচ্ছে আপনার একটা অফিস আছে, আদালত আছে, সংসদে আপনি এমপি হয়ে গেছেন, মেম্বার অফ পার্লামেন্ট, বিরোধী দলীয় নেতা, জান্নাতে টিকিট দিতেছেন। তো সেই মানুষদেরকে তিনি এতটা উত্তেজিত করে দিয়েছেন, যার যার সিট ছেড়ে লাফায় লাফে উঠে গেছে। এবং জাতীয় সংগীতের সময় তাদের যে দাঁড়াতে হয় এটাও তারা ভুলে গেছে মেজাজ গরমের চোটে। তো সব মিলিয়ে আমি মনে করি যে ইতিহাসের একটা অনবদ্য আমরা একটা ইভেন্ট এই ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনে আপনি দেখলাম। নিজে একজন সংসদ সদস্য ছিলেন, যদি একটু জানতে চাই যে সংসদ কি আসলে রাজনৈতিক প্রতিশোধের জায়গা নাকি নীতিগত বিতর্কের জায়গা? ইট ডিপেন্ডস অন যে আপনি কাদেরকে নির্বাচিত করছেন, সংসদ নেতাকে, বিরোধী দলের নেতাকে, তাদের শিক্ষা দীক্ষা, আভিজাত্য, মন মানসিকতা এবং চরিত্র, এটার উপর আসলে সংসদের চরিত্র নির্ভর করে। ওই সংসদে পুরো জাতির ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার নিয়ে আলোচনা হতে পারে। আবার ওই সংসদে একটা জাতির ব্যবচ্ছেদ করার জন্য সেখানে নানা রকম কর্মকাণ্ড হতে পারে। তো কাজেই যারা এবার নির্বাচিত হয়েছেন তারা তাদের যে উদ্বোধনী দিনে যে কাণ্ডগুলো করেছেন এটা ভালো কাজ করেননি। আগামীতে যদি তারা সেই ব্যারিয়ার থেকে বের হয়ে ভালো কিছু করতে পারেন তাহলে আমরা মনে করব যে আমাদের যে জাতীয় সংসদ এটা সত্যিকার অর্থে মহান জাতীয় সংসদ, এবং এই জাতীয় সংসদ আমাদের জাতির যে ললাট রয়েছে সেই ললাটে সফলতার যে তিলক এঁকে দেবে। এটাই মানে আজ যেমন ব্রিটিশ পার্লামেন্ট বলতে ইভেন আমরা ভারতীয় লোকসভা বলতে যে বুঝাই, আমরা অফিয়ারে বলতেছিলাম যে নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী তাদের মধ্যে অনেক বিষয়ের মতদ্বৈততা থাকে, কিন্তু পার্লামেন্টে গিয়ে তারা যে ডেমোক্রেসির চর্চা করেন, আমাদের এই জাতীয় সংসদে সেরকম কিছু হতে পারবে বা পারত যদি আগামীতে বা বর্তমান যারা আছেন তারা সত্যিকার অর্থে নিজেদেরকে গণতান্ত্রিক মনে করেন। কিন্তু যদি মনে করেন সবকিছুতে অভিনয়, বাড়াবাড়ি, অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং, তারপরে শেষে মানে মনের মধ্যে শয়তানি চিন্তা কিন্তু উপরে একটা দেবতা ভাবসাব, এরকম যদি কেউ পলিটিক্সে, কিন্তু মোনাফিকিটা আসলে পলিটিক্স সহ্য করে না। মোনাফিকি সব জায়গায় সহ্য করা যায়, মানে ইভেন প্রেমের ক্ষেত্রেও মোনাফিকিটা সহ্য করা যায়, কিন্তু পলিটিক্স, রাজনীতি এমন একটা ব্যাপার এখানে কোনো রকম মোনাফিকি চলে না। এখানে আপনাকে মস্তিষ্ক, মন, চরিত্র, চিন্তা, চেতনা এক হতে হয়। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মোল্লা রনি। জনাব আবু সাইদ খান, শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই। এবার যেমনটি বিরোধী দল রাজপথে নামার হুঁশিয়ারি দিচ্ছে, আবারও কি আমরা সহিংস রাজনীতির দিকে ধাবিত হচ্ছি কিনা? মানে রাজপথে নামা মানে হচ্ছে যে সহিংস হবে এমন ব্যাপারটা না। তো একটা গণতান্ত্রিক দেশে তো রাজপথে নামতেই পারে, এবং রাজপথে নিয়মতান্ত্রিক রাজনীতি তারা করতেই পারে, নিয়মতান্ত্রিক সংগ্রাম করতে পারে, আন্দোলন করতে পারে, ঘেরাও, স্মারকলিপি, ওয়াকআউট, সংসদ থেকে ওয়াকআউট, সব কিছুই করতে পারে, কিন্তু তাকে একটা গণতান্ত্রিক নীতিমালা তাকে অনুসরণ করতে হবে, নীতি নিয়মের উপর তাকে চলতে হবে। সংসদের ভিতরে এবং বাইরে দুই জায়গায় তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকতে পারে, এটা আপত্তির কিছু না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যেটা আমরা লক্ষ্য করি যে আমাদের এই এথিক্সটা মানতে চায় না, এবং আমরা আন্দোলন মানে বুঝি যে আন্দোলন মানে সবসময় হচ্ছে সহিংসতা। আন্দোলন কখনো কখনো সহিংস হয়ে ওঠে, কখনো যেমন জুলাইতে যেটা হয়েছে এটা হতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যখন জুলাইয়ের অভ্যুত্থানের পরে সেখানে যে পরবর্তী পদক্ষেপ সেইটাও আবার সহিংস হতে গিয়ে এখানে মপতন্ত্র কায়েম হয়েছে। অতএব গণতন্ত্র
পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে, সঠিক কিন্তু প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কিনা সেটি সবচেয়ে হ্যাঁ, বড় এবং প্রশ্ন।